মুভমেন্টস ইন মডার্ন ইন্ডিয়া বা আধুনিক ভারতবর্ষের বিভিন্ন আন্দোলনগুলো। আস্তে আস্তে পড়াই। আচ্ছা, ভাগগুলো আগে লিখে দিই, তারপরে শুরু করছি। প্রথমটা হচ্ছে ট্রাইবাল অ্যান্ড পিজেন্টস মুভমেন্ট বা উপজাতি ও কৃষক আন্দোলন বা কৃষক ও উপজাতি আন্দোলন। প্রথম একটা হচ্ছে ট্রাইবালস অ্যান্ড পিজেন্টস মুভমেন্ট, লেখা হয়েছে সবার প্রথম একটা। আচ্ছা, সেকেন্ড, দ্বিতীয়টা হচ্ছে সোশিও রিলিজিয়াস মুভমেন্ট। সেকেন্ডেরটা হচ্ছে আমাদের সোশিও রিলিজিয়াস মুভমেন্ট। দ্বিতীয়টা হচ্ছে সোশিও রিলিজিয়াস মুভমেন্ট, মানে শুধু ধর্ম না, সমাজও আছে, সমাজ এবং ধর্মীয় আন্দোলন। প্রথমটা কি হলো? কৃষক ও উপজাতি বিদ্রোহ। দ্বিতীয়টা হলো হচ্ছে পিজেন্টস এন্ড সোশিও রিলিজিয়াস, মানে ধর্ম এবং সমাজ সংক্রান্ত আন্দোলনগুলো। 3 নম্বর। আচ্ছা, 3 নম্বরটা কি হতে পারে? এর সাথে যেটা যুক্ত হবে সেটা হচ্ছে রিভল্ট অফ 1857। এর অনেক কটা নাম আছে, অর দিয়ে সিপয় মিউটিনি বা মহাবিদ্রোহ। মিউটিনি, MUTINY, মিউটিনি মানে বিদ্রোহ। সিপয়, সিপাহীকে বলে সিপয়। হয়েছে এই 3টা? আস্তে আস্তে করো, অসুবিধা নেই, টাইম নিয়ে পড়া যাবে। মহাবিদ্রোহ, ইংলিশেও টার্মটা এটাই থাকবে, মহাবিদ্রোহ। আর একটা টার্ম হচ্ছে, এটা দিয়েছে ইংলিশে রিভল্ট, আর একটা দিয়েছে সিপাই মিউটিনি, আর একটা দিয়েছে মহাবিদ্রোহ। বিদ্রোহ, হ্যাঁ, ও বিদ্রোহ, বিআরও বলবি তো। হয়েছে 3 নম্বর অব্দি। 4 নম্বর, আইএনসি। আইএনসির ফুল ফর্ম? এর দুটো ভাগ পড়বে। আইএনসির ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এর ভাগ পড়বে দুটো, একটা হচ্ছে মডারেটস, মানে হচ্ছে নরমপন্থী। এখানে কেউ আছে নরমপন্থী? সবাই চরমপন্থী। আরেকটা পড়বে হচ্ছে এক্সট্রিমিস্ট। এক্সট্রিমিস্ট মানে হচ্ছে চরমপন্থী। হয়েছে, এই অবধি লেখা হয়েছে সবার? পরেরটা স্বদেশী অ্যান্ড বয়কট মুভমেন্ট। স্বদেশী অ্যান্ড বয়কট মুভমেন্ট কত সালে হয়েছিল? 1905 থেকে 1911 হয়েছে। আচ্ছা, স্বদেশী অ্যান্ড বয়কট মুভমেন্টের পরে আমাদের পড়বে গান্ধীয়ান মুভমেন্ট, মানে গান্ধীবাদী আন্দোলন। গান্ধীয়ান মুভমেন্টের পরে এখানে জায়গা নেই, আমি নিচেও আসছি, কিছু করার নাই। নেতাজি, লিখেছ নেতাজি? নেতাজির পরে পড়বে নাভাল মিউটিনি, নৌ বিদ্রোহ। আচ্ছা, নাভালের পরে লাস্ট পড়বে আদার্স। ভাগ হলো বিদ্রোহের 1, 2, 3, 4, 4-এর মধ্যে আবার দুটো সাব পয়েন্ট আছে, 5, 6, 7, 8, 9টা। এই 9টা বিদ্রোহের ছকটাকে কমপ্লিট করি, তারপরে বিদ্রোহ সম্বন্ধে বলা শুরু করবো। তো কৃষক উপজাতি বিদ্রোহ না, কৃষক ও উপজাতি বিদ্রোহ একটা খুব সুন্দর জিনিস, কারণ মডার্ন ইন্ডিয়ার প্রথম আন্দোলন ছিল কৃষক উপজাতি আন্দোলন, যখন ব্রিটিশরা এসছে। আবার মডার্ন ইন্ডিয়া শেষ, মানে যখন ব্রিটিশরা চলে যাচ্ছে তখনও কিন্তু কৃষক বিদ্রোহ চলছে। আবার স্বাধীন ভারত যখন হয়েছে তখনও কিন্তু কৃষক বিদ্রোহ ছিল। মানে স্বাধীন ভারতেও শুরু হচ্ছে কৃষক বিদ্রোহ দিয়ে, ব্রিটিশ আমলেও বিদ্রোহ শুরু হচ্ছে কৃষক বিদ্রোহ দিয়ে, আবার ব্রিটিশ আমলেরও বিদ্রোহ শুরু হচ্ছে কৃষক বিদ্রোহ, শেষ হচ্ছে কৃষক বিদ্রোহ। তো লেখা শুরু করি। প্রথমের বিদ্রোহটা হচ্ছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। আচ্ছা, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ শুরু হয় আমাদের 1765-এ আর শেষ হয় একদম 1800 সালে।
আর সন্ন্যাসী ফকির বিদ্রোহ ছিল হচ্ছে কৃষক বিদ্রোহ। এটা সঙ্গে ডিটেলসটা পরে বলছি, আমি আগে ছকটা ক্লিয়ার কমপ্লিট করি। তো তোমরা বলো সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতার নাম কি? পড়া যেতে পড়েছিলাম তো ওই জন্য জিজ্ঞেস করছি। ক্লাস করিসনি? মুখ দেখে বোঝা যাচ্ছে। পড়া যেতে দেওয়া ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। ভবানী পাঠক, দেবী চৌধুরানী, দুজনাই ছিল। এক একটা টাইমে এক একজন, মেন একজন থাকতে পারবে? কতটা আছে দেখ, কত বছর হচ্ছে এখানে, 1765 থেকে 1800। 4 জন ছিল, মজনু শাহ, চিরাগ আলী, ভবানী পাঠক, দেবী চৌধুরানী, 4 জন ছিল এই এতটা সময়ের মধ্যে। দেওয়া ছিল মেটেরিয়ালস। আচ্ছা, 2 নম্বর বিদ্রোহ হচ্ছে চুয়ার বিদ্রোহ। আচ্ছা, চুয়ার বিদ্রোহ সাল হচ্ছে 1768 থেকে 1799। আর চুয়ার বিদ্রোহ ছিল উপজাতি বিদ্রোহ। ব্রিটিশ আমলে ম্যাক্সিমাম উপজাতি বিদ্রোহ হচ্ছে ছোটনাগপুর অঞ্চলে। এই ছোটনাগপুর অঞ্চল কোথায়? না, শুধু ঝাড়খণ্ড না, পশ্চিমবঙ্গের বীরভূমে কিছুটা পড়বে, কিছুটা বর্ধমান পড়বে, 2 মেদিনীপুর পড়বে, পুরুলিয়া পড়বে, ঝাড়গ্রাম পড়বে, আর ওইদিকে ঝাড়খণ্ড পড়বে। এই পুরো অঞ্চলটা নিয়েছিল হচ্ছে ছোট, আর ছত্তিশগড়ও পড়বে। হ্যাঁ হ্যাঁ, ছোটনাগপুর প্লেটিও বিশাল বড় এরিয়া। আর ছোটনাগপুর প্লেটিওতে ভারতবর্ষের সব থেকে বেশি খনিজ সম্পদ আছে, কিন্তু এখনো পুরোপুরি উত্তোলন করা যায়নি। আচ্ছা, চুয়ার বিদ্রোহের পর 3 নম্বর বিদ্রোহ। চুয়ার বিদ্রোহের পর পড়বে 3 নম্বর বিদ্রোহ। পয়েন্ট করো সবাই, পয়েন্ট করেছো? রংপুর বিদ্রোহ আর আরেকটা বিদ্রোহ একই জায়গায় হয়েছে, একই জায়গায় তুমি লিখে দিচ্ছি। রংপুর বিদ্রোহ কমাতে লিখে নাও পাবনার কৃষক বিদ্রোহ। রংপুর বিদ্রোহের সাল হচ্ছে 1783, আর পাবনার কৃষক বিদ্রোহের সাল হচ্ছে 1873। আর এই দুটো বিদ্রোহ ছিল কি? কৃষক বিদ্রোহ। আচ্ছা, রংপুর বিদ্রোহ কোথায় হয়েছিল? বাংলাদেশের রংপুরে। নামের মধ্যে অ্যান্সার আছে, রংপুর বিদ্রোহ হয়েছে রংপুর। আর পাবনার কৃষক বিদ্রোহ? পাবনা বাংলাদেশ, পাবনাতে। মালদাতে কিছুটা ছিল এমনি। হ্যাঁ, আচ্ছা আগাবো। 4 নম্বর লেখো, পলিগার বিদ্রোহ। হ্যাঁ, নেতাগুলো পড়াচ্ছে, সবটা আমাকে শেষ করতে হবে। হ্যাঁ, পলিগার বিদ্রোহ এটা হচ্ছে 1805। পলিগার বিদ্রোহ ছিল কৃষক বিদ্রোহ। আচ্ছা, এটার নাম শোনোনি? কে কে শোনোনি হাত তোলো। 15 ক্লাসে এটাও পড়ানো হয়েছে। আচ্ছা, বলে দিচ্ছি, এর পরের বিদ্রোহ নামটা লেখি আমি বলছি। 5 নম্বর বিদ্রোহ হচ্ছে আমাদের পাইক বিদ্রোহ। পাইক বিদ্রোহ হচ্ছে 1817 নাগাদ। পাইক বিদ্রোহ ছিল কৃষক বিদ্রোহ। আচ্ছা, পশ্চিমবঙ্গের জমিদারদের লেঠেল বাহিনী থাকে তো, পশ্চিমবঙ্গের জমিদারদের লেঠেলকে উড়িষ্যায় বলে পাইক, লেঠেলকে উড়িষ্যায় বলে পাইক, আর দক্ষিণ ভারতে বলে পলিগার। মানে যে লেঠেল যে বাহিনী, লাঠি যে বাহিনী, সেই লাঠি বাহিনীকে উড়িষ্যায় বলছে কি পাইক, আর পলিগার কোথায় বলছে? দক্ষিণ ভারত, তামিলনাড়ু। হ্যাঁ, ওই একটা হনুমান নামে একটা নতুন সিনেমা হলো না, দেখেছো? একটা সিনেমা হয়েছিল, ওখানে পলিগারদের দেখানো হয়েছে, দেখে নিবে একবার। আচ্ছা, এর নিচে লিখলে দেখতে পাবে, মেটাতে হবে, লিখে নাও। এরকমটা লেখা গেলে বলো, আমি মিটাই।
কোল, ভিল আর মুন্ডা বিদ্রোহ। দেখবে যখনই কোনো বইয়ে এই তিনটা নামকে একসাথে দেয়, কি নাম দেয়? কোল, ভিল আর মুন্ডা। এটাও ছোটনাগপুর অঞ্চল, আর এটাও ছিল হচ্ছে একটা উপজাতি বিদ্রোহ। কোল, ভিল আর মুন্ডা কি ছিল? উপজাতি বিদ্রোহ। এবার সালগুলো দেখো, কোল বিদ্রোহ হচ্ছে 1829, ভিল হচ্ছে 1824 নাগাদ, আর মুন্ডা হচ্ছে 1799 নাগাদ। সরি, 1899 নাগাদ। এক কথায় তুমি যদি বলতে চাও যে কোল, ভিল, মুন্ডা একসাথে, অনেক সময় দিয়ে যায় যে একসাথে কবে হয়েছিল, তো সেক্ষেত্রে দিবে হচ্ছে 1800 সাল নাগাদ, এইটা দিয়ে দিবে। আচ্ছা, আগাবো কোল, ভিল, মুন্ডার পর। এবার নর্থ ইস্টে আসি। নর্থ ইস্টে একটা কৃষক বিদ্রোহ হয়েছে, সরি উপজাতি বিদ্রোহ হয়েছে। না, কোল, ভিল, মুন্ডা বলে, ওরা আলাদা বলবে। কোল, ভিল, মুন্ডা বলে। নর্থ ইস্টে একটা গুরুত্বপূর্ণ বিদ্রোহ হয়েছে, একটাই হয়েছে, একটাই গুরুত্বপূর্ণ। খাসি বিদ্রোহ কোথায় হয়েছে, কে বলতে পারবে? গারো খাসি জয়ন্তিয়া পাহাড় যেখানে আছে, গারো খাসি জয়ন্তিয়া পাহাড় আমাদের আছে কোথায়? মেঘালয়। খাসি বিদ্রোহ আমাদের হয়েছে মেঘালয়। নর্থ ইস্টের গুরুত্বপূর্ণ একটা উপজাতি বিদ্রোহ হচ্ছে খাসি বিদ্রোহ। এবার উপজাতি বিদ্রোহের কারণগুলো তো আস্তে আস্তে এটা শেষ করে দেওয়ার কারণটা আসছে। সাঁওতাল বিদ্রোহ 1855 থেকে 1856। কে কে ছিল সাঁওতাল বিদ্রোহে? 4 জন ছিল, সিধু, কানু, চাঁদ আর ভৈরব। সাঁওতাল বিদ্রোহে কিন্তু 170 বছর হয়েছে এবার, 170, 170। সাঁওতাল বিদ্রোহের 170 বছর হলো। চলছে। আচ্ছা, সাঁওতাল বিদ্রোহের পরে চলে যাও 9 নম্বর, নীল বিদ্রোহ। এটা ছিল কৃষক বিদ্রোহ। হ্যাঁ, নীল চাষ করবে না তাই। হ্যাঁ, নীল চাষ, যেমন মালদাতে জেলা স্কুলের মাঠেও নীল চাষ হবে। যেখানে নীল চাষ হবে সেখানে কিচ্ছু ফসল হবে না, পুরো জমি শেষ করে দেয়। আচ্ছা, 10 নম্বর আর লাস্ট ইম্পর্টেন্ট, এছাড়া অনেক কটা আছে যেগুলো আদার্সের মধ্যে আমি করাবো, কিন্তু 10 নম্বর আর মোস্ট ইম্পর্টেন্ট, তেভাগা আন্দোলন। নাইনটিন 46 থেকে 48 তেভাগা আন্দোলন ছিল কৃষক বিদ্রোহ। নাইনটিন 46 থেকে 1948। দেখো, ব্রিটিশ ভারতের প্রথম যদি আন্দোলন বলো তোমার হচ্ছে সন্ন্যাসী ফকির, 1765 যে দেওয়ানি লাভ, তারপরে কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছিল, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। আর লাস্ট দেখো কি আছে, তেভাগা আন্দোলন। আবার স্বাধীন ভারতের প্রথম আন্দোলনও তেভাগা, কারণ তেভাগা আন্দোলন চলছে 48 অব্দি। স্বাধীনতা কবে হচ্ছে ভারতবর্ষ? 1947, কিন্তু তেভাগা শুরু হয়েছে 46-এ, শেষ কবে হয়েছে? আচ্ছা, তেভাগা মানে কি? 3 ভাগ। মানে ওরা কি হবে, যে যা ফসল উঠবে তার 3 ভাগ করবে, 1 ভাগ ট্যাক্স দিবে, বাকি 2 ভাগ নিজের কাছে লাগবে। এই যে ট্রেনটা আছে না, তেভাগা এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস কোথা থেকে যায়? তেভাগা এক্সপ্রেস কোথা থেকে যায়? বালুরঘাট। আর তেভাগা আন্দোলনের কেন্দ্রই ছিল 2 দিনাজপুর। 2 দিনাজপুর মানে পশ্চিমবঙ্গের দিনাজপুর আছে, আর বাংলাদেশেও দিনাজপুর আছে। তেভাগা আন্দোলন হচ্ছে 2 দিনাজপুর, মানে ভারতবর্ষের দিনাজপুর, আবার বাংলাদেশের দিনাজপুর। আচ্ছা, তো এই আন্দোলনগুলো কেন হয়েছে? দেখো, যখনই দেওয়ানি লাভ করলো, দেওয়ানি লাভ মানে কি? কর আদায় কে করবে? ব্রিটিশরা। তো সাধারণ জমিদার বলো কি তোমার প্রজারা কর দিবে কি করে? চাষের উপর নির্ভর করে।
এবার ওই যে চাষে যে হস্তক্ষেপটা আসলো সেখান থেকে কিন্তু আন্দোলনের সূত্রপাত। এটা ছিল কৃষক আন্দোলন, মানে ট্যাক্স বেশি বা ট্যাক্স কম, এই থেকে এসছে কৃষক আন্দোলন। আর উপজাতি আন্দোলনগুলো কি করে এসছে, ব্রিটিশরা গিয়ে গরু ছাগল মুরগি হাঁস যা থাকতো নিয়ে চলে গেল, কিছু বলতে গেল তো মেরে দিল। যেমন এর প্রথম সিনটা দেখা যায় মেয়েটাকে তুলে নিয়ে চলে যাচ্ছে, ওরকম কিন্তু করেছে। ওই থেকে কিন্তু আস্তে আস্তে এসছে উপজাতি, মানে উপজাতিদের শোষণ করেছে। এবার উপজাতি আন্দোলনের ফল কিন্তু খুব ভয়ঙ্কর ছিল, ওই জন্য কিন্তু ব্রিটিশরা এই যে সাঁওতাল বিদ্রোহ দেখছো, এরপর আর উপজাতি আন্দোলন হয়েছে কয়েকটা হয়েছে, দেখবে এখানে সাঁওতালের পর কয়েকটা হয়েছে। সাঁওতালের ক্ষেত্রে কি করেছে, যাতে উপজাতি অঞ্চলে আর বিদ্রোহ না হয় তার জন্য কিন্তু আলাদা আইন করেছিল, সেই আইনটা এখনো চলছে ভারতবর্ষে। ধরো তোমরা সাঁওতাল অঞ্চলে কোনো ক্রাইম হয়ে গেছে, কোনো ক্রাইম হয়েছে, সেই ক্রাইম কিন্তু অনেক সময় সাঁওতাল অঞ্চলেই শাস্তি দেওয়া হয়। সাঁওতাল অঞ্চলে অনেক এমন কিছু নিয়ম আছে যেগুলোতে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্টারফেয়ার করে না, এর মাথায় রাখবে। তো কৃষক আন্দোলন হলো এটা। কৃষকের পরে আমি কি লাগিয়েছিলাম, কৃষকের পরে হচ্ছে সোশিও রিলিজিয়াস মুভমেন্ট না। শুরু করবো। সোশিও রিলিজিয়াসের মধ্যে প্রথমেই পড়বে হচ্ছে বাংলার নবজাগরণ। আচ্ছা, কি পড়বে প্রথমে, বাংলার নব, কত শতকে হয়েছিল বাংলার নবজাগরণ, 19 শতক। এই টপিকটা কিন্তু আলাদা একটা নাম আছে, যে নামটা হচ্ছে 19 শতকের বাংলা। এর মধ্যে পড়বে প্রথম হচ্ছে সতীদাহ প্রথা বিলোপ, কত সালে হয়েছিল সতীদাহ প্রথা, 1765। কত, কে করেছিল সতীদাহ প্রথা বিলোপ? একদম ভুল, লর্ড উইলিয়াম বেন্টিং। না, লর্ড উইলিয়াম বেন্টিং করেছে রাজা রামমোহনের সাথে। আইন কারা প্রয়োগ করে ওই টাইমে, আইন কাদের আন্ডারে ছিল, ব্রিটিশরা। তো কার সাথে হবে, লর্ড উইলিয়াম বেন্টিং। রাজা রামমোহনের আন্দোলনটা করেছে, কিন্তু করেছে হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং, আইনটা করেছে লর্ড উইলিয়াম বেন্টিং। আর পরীক্ষা হলে প্রশ্ন দিবে আইনটা থেকে, হ্যাঁ আইনটাই দিবে। সতীদাহ প্রথা কে বন্ধ করেন, প্রশ্নটা এরকমই দিবে, সতীদাহ প্রথা বন্ধ কে করেন, করেছেন কে বন্ধ, লর্ড উইলিয়াম বেন্টিং। এবং ওখানে রেগুলেশন আছে, কত নম্বর, কত নম্বর রেগুলেশন, 17 নম্বর আইন জারি করে লর্ড। আর আন্দোলন যদি বলে, আন্দোলনটা করেছে হচ্ছে রাজা রামমোহন রায়। আগাবো, এখানে আরেকটা পড়বে 2 নম্বর, বিধবা বিবাহ প্রবর্তন। এটা কে করেছে, এটা সাল কত কেবল, 1900। আচ্ছা, বিধবা বিবাহ আইন প্রবর্তন কে করেছে, 2 জন আছে, ডালহৌসি ড্রাফট করেছে, ক্যানিং পাস করেছে। লর্ড ডালহৌসি কি করছে, ড্রাফট, আর পাস করছে কে, কত সালে, 1856। আর এখানে আইনটা কত নম্বর, 14 নম্বর আইন। আর আন্দোলন কে করছে, আন্দোলন করছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
2 নম্বর মোপলা বিদ্রোহ, 2 হবে। আগেরটা দুটো সাব পয়েন্ট ছিল, এবার 2 নম্বরে পয়েন্ট গেল, আগে দুটো সাব পয়েন্ট ছিল। মোপলা আন্দোলন কত সালে হয়? হ্যাঁ, মালাবার উপকূল কেরলের। মোপলা আন্দোলন হয়েছে কেরলের মালাবার উপকূল। আচ্ছা, মোপলার পরে হবে হচ্ছে আমাদের ফরাজি আন্দোলন। আঠেরোশো 4 নম্বর হবে ওয়াহাবি আন্দোলন। 1823। 5 নম্বরে হবে বাংলায় ওয়াহাবি আন্দোলন। বা বারাসত বিদ্রোহ। মানে তিতুমির, বাসের কেল্লা, এখনো পর্যন্ত কতগুলো হলো বিদ্রোহ? 15টা হয়ে গেল না? তা কতগুলো পড়তে হবে এখনো পর্যন্ত? 15টা, এখন তো বাকি আছে। আচ্ছা, ওয়াহাবি আন্দোলনের পর আমাদের পড়বে 6 নম্বর খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলনের সাল হচ্ছে 1920। প্রধান হচ্ছে এই 6টা আন্দোলন, এরপর আরেকটা আন্দোলন অ্যাড হবে যেটা এখনো চলছে, দলিত আন্দোলন, যার পুরোধা ছিলেন কে? ডক্টর বি.আর. আম্বেদকর। পরের আন্দোলনগুলো সাল মুখস্থ ধরবো। হ্যাঁ, সাল থেকে মুখস্থ কোশ্চেন দিবে, আমিও ধরবো। ঠিক আছে, মনে থাকবে না? লিখতে হবে একবার বাড়িতে। এই আন্দোলনগুলোর সাল কিন্তু দেয়, ওই জন্য সাল এখানে তোমার মুখস্থ রাখতেই হবে। আচ্ছা, আগাবো। খুব কম আছে, কিন্তু যেটা দিবে একটা প্রশ্ন সেটা তোমার মাথা খারাপ করে দিবে। তবে তো হলো রে না, 1 নম্বরের জন্য মেরিট লিস্ট এদিক ওদিক হয়ে যায়, হবে না। চলো আগাই। তারপরে কি আছে আমাদের? আচ্ছা, রিভল্ট অফ 1857 এর প্রথমে আমাকে ক্রোনোলজিটা জানতে হবে। বিদ্রোহ প্রথম কোথায় শুরু হচ্ছে? বিদ্রোহ শুরু হচ্ছে প্রথম বহরমপুর। বহরমপুরের পরে কোথায় হচ্ছে? বহরমপুরের পরে হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুরের পরে হচ্ছে মিরাট। মিরাটের পরে যাচ্ছে দিল্লি। দেখে না, প্রথমে হচ্ছে বহরমপুর, তারপরে হচ্ছে ব্যারাকপুর, তারপরে হচ্ছে মিরাট, লাস্টে কি? দিল্লি। আচ্ছা, আগাবো। এবার নেতাগুলো, কে কে নেতা ছিলেন? আচ্ছা, প্রথমে লেখো মঙ্গল পান্ডে, কারণ উনি প্রথম শহীদ হয়েছিলেন। নামগুলো লিখতে হবে না, বললেই হবে। লিখে দিচ্ছি, হ্যাঁ আমি সাইডে লিখছি, তোমরা নিচে লেখ, যেখানে যার জায়গা আছে লিখে নাও। প্রথম নেতা ছিলেন কে? মঙ্গল পান্ডে, প্রথম শহীদ কিন্তু। হ্যাঁ, সেকেন্ড ছিলেন কে আমাদের? সেকেন্ড ছিলেন বাহাদুর শাহ জাফর।
और দ্বিতীয় বাহাদুর শাহ। হয়েছে। তারপরে ছিলেন হচ্ছে নানা সাহেব, তাতিয়া টোপি, কুনওয়ার সিং, বুঝেছো কুনওয়ার সিং। তারপরে লেখো রানী লক্ষ্মীবাই। আচ্ছা, রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম মণিকর্ণিকা। হাজবেন্ডের নাম গঙ্গাধর রাও। আচ্ছা, রানী লক্ষ্মীবাইয়ের পর হচ্ছে বেগম হজরত মহল। এই হচ্ছে নেতা। ক্রোনোলজি কেউ পড়েছো এখনো পর্যন্ত মেটেরিয়ালসটা যেটা দেওয়া হয়েছে, কেউ পড়েছো? ওখানে নেতাগুলো কোন কোন জায়গা ছিল সেটাও দেওয়া হয়েছে। হ্যাঁ, কে বললো? হ্যাঁ, পাশে ছিল, কে ওকে হারিয়েছে? চলো, ক্রোনোলজিতে দেওয়া আছে। আচ্ছা চলো আগাবো। তারপরে আমাদের কি আছে, রিভল্ট অফ 1857 এর পরে? হ্যাঁ, আইএনসি। আইএনসি দুটো ভাগ বলেছিলাম না? আর একটা বলছিলাম এক্সট্রিমিস্ট। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কে করছেন? আর ভারতীয়দের মধ্যে কে ছিলেন? মডারেটসের মধ্যে প্রথম নাম হবে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আচ্ছা, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় ইংলিশ স্পেলিংটা কি হবে? WOO দিয়ে হবে। হ্যাঁ, ইংলিশ বানানটা এটা হবে। এটা লিখতো, এবার ওকে এটা আমাদেরকে দিতে হবে। আগে ইংলিশে ঠাকুর উচ্চারণ করতে পারতো না বলে ট্যাগর উচ্চারণ করতো, বন্দ্যোপাধ্যায় উচ্চারণ করতে পারতো না বলে ব্যানার্জি এসছে। কিন্তু এখন ঠাকুরকে আর ট্যাগর বলবে না, ঠাকুরই বলছে ইংলিশ। আচ্ছা, সেকেন্ড লেখো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিন নম্বর লেখো দাদা ভাই নৌরোজি। চার নম্বর লেখো গোপাল কৃষ্ণ গোখলে। লিখেছো? এবার একটা অন্য পাতায় চলে যাও, একটা ছক করাবো। একটু অন্য পাতায় যাও। অন্য পাতায় গিয়ে প্রথমে লিখবে হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে। একটা অ্যারো দিবে, অ্যারো দিয়ে এখানে লিখবে হচ্ছে শিষ্য। শিষ্য দিয়ে লিখবে গোপাল কৃষ্ণ গোখলে। তারপরে আবার একটা অ্যারো দিবে, অ্যারো দিয়ে এখানে লিখবে শিষ্য, দিয়ে দুটো ভাগ করবে। দুইজন শিষ্য ছিল, একজন হচ্ছে মহাত্মা গান্ধী, আর একজন হচ্ছে মোহাম্মদ আলী জিন্না। তাহলে গোখলের গুরু কে ছিল?
রানা ডে। মহাত্মা গান্ধীর গুরু গোখলে, আলী জিন্নাহর গুরু গোখলে। এই চারজন ছিলেন হচ্ছে 1907 থেকে 1915। মডার্নাইজেশন টাইম পিরিয়ড হচ্ছে 1885 থেকে 1907। এই টাইম পিরিয়ড অব্দি এই চারজন মডারেটসরা ছিলেন হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রধান নেতৃত্ব। তারপরে হচ্ছে 1907-এ ভাগ হয়ে আসে এক্সট্রিমিস্ট। এক্সট্রিমিস্ট চলে 1907 থেকে 1915 অব্দি। এই চারজন হচ্ছে তোমার মডারেটস এর মধ্যে প্রথম সারির নেতা। এবার এখানে দেখি প্রথম সারির নেতাকে। প্রথম নামই হবে বাল গঙ্গাধর তিলক। সেকেন্ড হবে লালা লাজপত রায়। থার্ড বিপিন চন্দ্র পাল। আরেকজন ছিল ফোর্থ ঋষি অরবিন্দ ঘোষ। এদিকে চারজন মডারেট হলো গুরুত্বপূর্ণ, এদিকে চারজন আমার এক্সট্রিমিস্ট হলো গুরুত্বপূর্ণ। এদের কি নীতি? আবেদন নিবেদন। ধরো কাজটা হচ্ছে না, এরা 2-3 দিন ধরে ঘুরেই যাচ্ছে অফিসে, এদের কি কাজটা আমাকে হওয়াতেই হবে যে করে হোক। আচ্ছা দেখা হচ্ছে। আচ্ছা তারপরে কি ছিল আমাদের? স্বদেশী অ্যান্ড বয়কট মুভমেন্ট না? আচ্ছা স্বদেশী ও বয়কট মুভমেন্টের প্রথমেই তোমরা যে চারজন এক্সট্রিমিস্টের নামটা লিখলে, এখানে লিখে দাও পরপর। চারজন এক্সট্রিমিস্টের যে নামটা লিখেছো সেই চারটা নাম এখানে পরপর লেখো স্বদেশী বয়কটে। আচ্ছা লিখলি চারজনের নাম। চারজনের পরে লেখা হচ্ছে পাঁচ নম্বর নামে লিখবে হচ্ছে, এটা 5 নম্বর। হ্যাঁ 5-এ লিখবে হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এখানে এটা লিখবে বয়কট আন্দোলন। বয়কট আন্দোলনের ধারণা প্রথম নিয়ে এসেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 6 নম্বর লেখো কৃষ্ণ কুমার মিত্র। ওনার পত্রিকার নাম ছিল সঞ্জীবনী। আর এই সঞ্জীবনী পত্রিকাতেই বঙ্গভঙ্গের কথা প্রথম লিক হয়েছিল। সঞ্জীবনী যে পত্রিকা, এই পত্রিকাতে কি হচ্ছে, এই পত্রিকাতে বঙ্গভঙ্গ যে হবে এটা লিক হচ্ছে 1904-এ। 1904 সালে খবরটা লিক হয়ে যাচ্ছে। আচ্ছা চলো লিখেছো কৃষ্ণ কুমার মিত্র। তারপরে লেখা হচ্ছে 7 নম্বর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দাসে কিন্তু তালব্যস্ত দিবে, দন্তেস্ব না। আগেকার নামের বানানটা একটু সাধু চলিত, এখন আমরা চলিতে চলেছি অনেকটা। আচ্ছা 8 নম্বরে লেখো সরলা দেবী চৌধুরানী। কি করেছিলেন? লক্ষ্মীর ভান্ডার। মমতা ব্যানার্জি যদি প্রশ্নটা আসে তাহলে ওখানে দেবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। দুটা টার্ম পার্থক্য দেখবে, যদি শুধু লক্ষ্মীর ভান্ডার থাকে সরলা দেবী চৌধুরানী, যদি পরে প্রকল্প কথা থাকে তখন মমতা ব্যানার্জি। আর দিবে কিন্তু লক্ষ্মীর ভান্ডার, অপশন এতে মমতা ব্যানার্জি পেতে পারো। হ্যাঁ সরলা দেবী কিন্তু দিবে। আচ্ছা আগাবো। 9 নম্বর লেখো লাস্ট। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর একটা আন্দোলনে যোগদান করেছে, সেটা হচ্ছে স্বদেশী ও বয়কট আন্দোলন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর যোগদান করেছিলেন।
হুম, রাখি বন্ধন। প্রথমে কি পড়বে? চম্পারণ। 2 নম্বর হচ্ছে খেদা, 1918। 3 নম্বর হচ্ছে আহমেদাবাদ, 1918। এই তিনটে ছিল হচ্ছে গান্ধীজির প্রথম দিককার আন্দোলন। কি ছিল? রাজনৈতিক জীবনের প্রথম দিকের আন্দোলন। বুঝছেন? 4 নম্বর লেখো অসহযোগ। অসহযোগ আন্দোলনের সাল কত ছিল? 1920 থেকে 22। তারপরে হচ্ছে 5 নম্বর আইন অমান্য। আইন অমান্য আন্দোলনের সাল 1930 থেকে 32। আর 6 নম্বর কি ছিল? ভারত ছাড়ো। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলন 1942। ভারত ছাড়ো আন্দোলন আরেকটা নাম আছে, আগস্ট আন্দোলন। এই হচ্ছে গান্ধীবাদী আন্দোলন। নেতাজির ক্ষেত্রে কয়েকটা, মানে নেতাজির জীবনে লাইফের কয়েকটা পার্ট জানলেই কিন্তু তোর এখানে হয়ে যাবে। প্রথমটা কি হবে? প্রথমটা হবে আইসিএস থেকে পদত্যাগ। উনি ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট ছিল। কত? 8 মাস পড়েছিল। 8 মাস পরে 4th র্যাঙ্ক করেছিল। আচ্ছা, সেকেন্ড হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। সান্নিধ্যে এবং স্বরাজ পার্টি। 3 নম্বর লেখা অসহযোগ আন্দোলনের যোগদান। লিখেছ? 4 নম্বর কলকাতা কর্পোরেশনের মেয়র। 5 নম্বর জাতীয় কংগ্রেস, আমাদের হরিপুরা ও ত্রিপুরী অধিবেশন। এটা সাল হচ্ছে 1938 and 1939 হয়েছে। 6 নম্বর ফরওয়ার্ড ব্লক। 1939। 7 নম্বর আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজ। নেতাজির ঘটনাগুলো কি কি আছে? আইএসসিএস এ পদত্যাগ করবে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে যাবে, অসহযোগ আন্দোলনে যাবে, মেয়র হবে, তারপরে জাতীয় কংগ্রেসের 2টো অধিবেশন হবে, হরিপুরা আর ত্রিপুরীতে সরিয়ে দেওয়া হবে,
তারপরে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করবে, আর তারপরে আজাদিন ফৌজ। এরপরে আমাদের কি আছে, নৌ বিদ্রোহ না? আচ্ছা, নেভাল মিউটিনির সাল হচ্ছে 1946, আর নেভাল মিউটিনিটা হয়েছে বোম্বাইয়ের একটা জাহাজে, জাহাজের নাম হচ্ছে তলোয়ার। আর নেতাদের মধ্যে প্রথমে ছিলেন হচ্ছেন MS খান, সেকেন্ডে ছিলেন হচ্ছেন BC দত্ত, 3 নম্বরে ছিলেন মদন সিং, লিখেছ মদন সিং। 4 নম্বরে লেখো রবি বিষ্ণু পুরী। অনেক সময় রবি পুরীও দেয় বা পুরীও দেয়, বিষ্ণু পুরীও দেয়। সব থেকে ছোট বিদ্রোহ, 3 দিন চলেছিল। আদার্সের মধ্যে যে নামগুলো লেখাবো, নামগুলো একসাথেই হবে, মানে ওরা কাজগুলো করেছে একসাথে। চলো, প্রথম লেখা হচ্ছে ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি। দুই নম্বর লেখো বারীন্দ্রনাথ ঘোষ উল্লাসকর দত্ত। 3 নম্বর লেখো ভগৎ সিং সুখদেব রাজগুরু আর হচ্ছে বটুকেশ্বর দত্ত। 4 নম্বর লেখো রাসবিহারী বসু। 5 নম্বরে লেখো রাসবিহারী বসুর পর লেখো বাঘা যতীন। হ্যাঁ, ছয় নম্বর দেখা যায় আপনি বিনয় বাদল দীনেশ। তারপরে লেখো বিনয় বাদল দীনেশের পরে মাস্টারদা সূর্য সেন, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার। 8 নম্বর মাতঙ্গিনী হাজরা। 9 নম্বর রাওলাট সত্যাগ্রহ, যেটা রাওলাট আইনের প্রণয়ন করার পরে হয়েছিল, হয়েছে রাওলাট সত্যাগ্রহ। 10 নম্বর সত্যাগ্রহের পরে লেখো সাইমন কমিশন বিরোধী আন্দোলন। এখানে আরেকটা নাম লিখবে বীণা দাস।
12 নম্বর লাস্ট, রশিদ আলী দিবস। আদার্সের মধ্যে এই 12টা।